সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কথা বলবো মিডিয়া নিয়ে। মিডিয়া কেন জরুরি? মিডিয়া কি কাজে লাগে? একটি রাজনৈতিক দল অথবা একটি ক্ষমতাসীন দলের জন্য মিডিয়ার গুরুত্ব কেমন? আপনারা জেনে থাকবেন, নির্বাচনের দিন রাতে মিডিয়াগুলো খুব দ্রুতই কিছু প্রার্থীকে জয়ী ঘোষণা করেছিল। যদিও সে সময় তাদের ভোটের সংখ্যা পুরোপুরি গণনা শেষ হয়নি। এবং দেখা গেল সেই প্রার্থীরা বিভিন্নভাবে সেই আসনগুলো থেকে জয়ী হয়েছেন, যদিও ওই আসনগুলো নিয়ে বিরোধী পক্ষের অনেক বেশি অভিযোগ রয়েছে। তাহলে কি বোঝা যায়, মিডিয়া আসলে কি কাজে লাগে? মিডিয়াকে গণতন্ত্রে চতুর্থ স্তম্ভ বলা হয়। চতুর্থ স্তম্ভ কি জিনিস? একটি রাষ্ট্রে, গণতান্ত্রিক রাষ্ট্রে মোট 3টি স্তম্ভ থেকে থাকে। প্রথমত আইন বিভাগ, এরপরে আসে নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ। এই 3টি কাঠামো নিয়েই মূলত গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয় বা প্রতিষ্ঠান গড়ে ওঠে। কিন্তু গণতন্ত্রকে সুফল করতে, গণতন্ত্রকে টিকিয়ে রাখতে মিডিয়া জরুরি। এজন্যই মিডিয়াকে ফোর্থ স্টেট বলা হয়, চতুর্থ স্তম্ভ। আমরা বাংলাদেশের দিকে যদি তাকাই, স্বৈরশাসক হাসিনা মিডিয়াকে নিয়ন্ত্রণ করে টিকেছিলেন 15 বছর, 16 বছর। এবং এই সময়ে যত মিডিয়া গড়ে উঠেছে, গণমাধ্যম গড়ে উঠেছে, সবগুলোতেই আওয়ামী ব্যবসায়ীদের মালিকানা ছিল। অর্থাৎ যারা ব্যবসায়ী, তারা মিডিয়ার মালিক, তারাই আবার সংসদে প্রতিনিধিত্ব করছেন, মন্ত্রী হচ্ছেন। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে, যিনি শাসক তিনি মিডিয়ার নিয়ন্ত্রক, তিনি জনমত তৈরি করেন, তিনি জনগণকে নিয়ন্ত্রণ করেন। মিডিয়া এমন একটি হাতিয়ার, যে হাতিয়ার দিয়ে জনমতকে প্রভাবিত করা যায়, জনমতকে নিয়ন্ত্রণ করা যায়, জনমতকে নিজের আয়ত্তে রাখা যায়। তাহলে যারা রাজনীতি করবেন তাদের কি মিডিয়ার প্রয়োজন নেই? মিডিয়ার প্রয়োজন খুব বেশি করেই আছে। আমাদের রহমান ব্রাদার্স, শফিকুর রহমান, তারেক রহমান, আমরা যদি এই দুই রহমানের দিকে তাকাই, তাহলে খুব সহজেই মিডিয়ার গুরুত্ব কী তা বুঝতে পারব। আমাদের শফিকুর রহমান সাহেব রাজনীতি করতে নেমেছেন, নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি 3টি বিভাগকে টার্গেট করেছেন, আইন বিভাগ, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ। কিন্তু তিনি চতুর্থ স্তম্ভ মিডিয়াকে কোনোভাবেই গুরুত্ব দেননি। জামাত ইসলামীর রাজনীতিতে যদি আমরা দেখি, নির্বাচনের আগে 1 বছর 1.5 বছর সময় ছিল জামাত ইসলামের হাতে। জামাত ইসলামী সময়ের মধ্যে নিজস্ব ফান্ডে অথবা জামাতি ব্যবসায়ীদের মাধ্যমে কোনো ধরনের মিডিয়া সামনে আনতে পারেনি। অর্থাৎ এই দিক থেকে তারা ছিলেন সবার থেকে পেছনে। যার ফলে কি হয়েছে, নির্বাচনের রাত্রে জামাতের পক্ষ থেকে জামাতের প্রতিনিধিদের তথ্য প্রকাশ করবে এই ধরনের মিডিয়া একেবারেই ছিল না। যার ফলে জামাতের পক্ষ থেকে নির্বাচনের দিন এবং পরের দিন বলা হয়েছে মিডিয়া কু। জামাতের সমর্থকরা ফেসবুকে অথবা সামাজিক মাধ্যমে মিডিয়া কুয়ের কথা বলেছে। তাহলে এই মিডিয়া কুয়ের বিপরীতে জামাতের পদক্ষেপ কি? জামাতের পদক্ষেপ 1.5 বছরে একেবারেই জিরো। মিডিয়ার অন্য একটি দিক যেটি রয়েছে, আমরা নির্বাচনের দিকে দেখতে পেয়েছি দিনে, তারেক রহমান সাহেব দেশে ফেরার পর থেকে মিডিয়া তার দিকে খুব হেলে পড়েছে। তার প্রতিটা মুভমেন্ট মিডিয়ায় এসেছে। তিনি কোথায় যাচ্ছেন, জাইমা রহমান কি করছেন, তাদের বিড়ালটি কি করছে, সব কিছু মিডিয়ায় খবর ছিল। এর অর্থ কি? এর অর্থ মিডিয়া শাসকের হাতে যখন থাকে, তখন শাসকের প্রতিটি পদক্ষেপকে জনগণের কাছে প্রচার করেন অথবা শাসকের ইচ্ছা অনুযায়ী জনগণকে খবর দেন। বিএনপি ক্ষমতায় আসার আগে থেকেই মিডিয়া বিএনপির দিকে হেলে পড়েছিল। কেন? কারণ বিএনপি মিডিয়ার জন্য বেশি ইতিবাচক। মিডিয়াতে যারা কর্মরত আছেন তারা বিএনপির স্বার্থে নিজের স্বার্থকে সমন্বয় করতে পারবেন। ফলে বিএনপি ক্ষমতায় আসার আগে থেকেই মিডিয়া তাদের সাথে
সহযোগিতা করেছে, সমন্বয় করেছে, তাদেরকে সমর্থন দিয়েছে। নির্বাচনের পরে যেটি হচ্ছে সেটি হলো একচেটিয়া বিএনপির অথবা সরকারের মুখপাত্র হিসেবে কাজ করছে মিডিয়া। ফলে কি হবে? ফলে জনগণ কি চায়, জনগণ সরকারকে কি জানাতে চায়, বিরোধী দল সরকারকে কি বলতে চায়, অথবা দেশের সর্বত্র রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কি ধরনের অবস্থা বিরাজ করছে, সরকার সেটি জানতে পারবে না। কারণ মিডিয়া শুধুমাত্র সরকারের উদ্দেশ্যকে সার্ভ করবে, মিডিয়া শুধুমাত্র সরকারের উদ্দেশ্যে কাজ করবে। ফলে কি হবে? বড় কোনো দুর্ঘটনা ঘটলেও মিডিয়া সেটিকে সঠিকভাবে প্রচার করবে না। দুইটি উদাহরণ দিব। একটি হচ্ছে হাতিয়ার ধর্ষণ নিয়ে। হাতিয়ায় ধর্ষণ হয়েছে কিনা এখনো প্রমাণিত হয়নি, কিন্তু কিছু মিডিয়া প্রথম দিকে ধর্ষণ বলে প্রচার করেছে। তাতে করে কি হয়েছে? বিএনপির বিরুদ্ধে একটি জনমত তৈরি হয়েছে। আবার সন্ধ্যার দিকে দেখা গেল কিছু মিডিয়া এই ঘটনাকে একটি মিথ্যা ঘটনা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। এর অর্থ কি? এর অর্থ হলো যে মিডিয়া এই ঘটনাকে ধামাচাপা দিতেও সক্ষম। আবার প্রথম আলোর একটি আমি শিরোনাম বলবো, সেটি হচ্ছে শনিবার দিনে নাটোরে একটি হামলার ঘটনা ঘটেছে, যে হামলায় বিএনপির নেতাকর্মীরা জামাতের কিছু নেতাকর্মী বাড়িতে হামলা করেছে। কিন্তু প্রথম আলোর শিরোনামটি এরকম, নাটোরে বিএনপি জামাত সংঘর্ষে আহত 13। কিন্তু সংঘর্ষ কি হয়েছিল আগে, নাকি আগে আক্রমণ হয়েছিল, হামলা হয়েছিল? নাটোরের ঘটনাটি পুরোপুরি হামলা। বিএনপির নেতাকর্মীরা, ছাত্রদলের নেতাকর্মীরা জামাতের নেতৃবৃন্দের বাড়িতে এবং রাস্তায় তাদেরকে আক্রমণ করেছে। এই আক্রমণের ধারাবাহিকতায় কি হয়েছে? ধাওয়া পাল্টা ধাওয়া অথবা মারামারি হয়েছে। তাহলে কি দেখা গেল? দেখা গেল মিডিয়ার শিরোনামে জনগণ প্রভাবিত হচ্ছে। যে ব্যক্তি এই শিরোনামটি দেখবেন, তিনি মনে করবেন যে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছিল, ফলে আহত হয়েছে। কিন্তু এখানে মূল অভিযুক্ত ছাত্রদলের নেতাকর্মীরা, বিএনপি নেতাকর্মীরা। তারা আক্রমণ করেছিলেন। এই আক্রমণের প্রতিহত করতে অথবা প্রতিউত্তরে জামাতের কর্মীরা হয়তোবা কিছু আক্রমণ করেছেন অথবা ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। তাহলে শিরোনামটি কি হতে পারত? শিরোনামটি হতে পারত নাটোরে বিএনপির হামলায় জামাতের কর্মীরা আহত, অথবা নাটোরে জামাতের উপর বিএনপির আক্রমণ, সংঘর্ষে আহত 13। তাহলে কি হতো? দুটি বিষয় বোঝা যেত। কিন্তু হেডলাইন থেকে আমরা বুঝতে পারছি দুই পক্ষ মারামারিতে জড়িয়েছিল, কিন্তু কোন পক্ষ মারামারি করতে গিয়েছিল সেটি আমরা বুঝতে পারছি না। মিডিয়া এমনই, মিডিয়া তথ্য এমনভাবে প্রচার করবে যার ফলে ক্ষমতাসীনদের ক্ষতি হবে না। মিডিয়া তথ্য এমনভাবে প্রচার করবে যার মাধ্যমে সত্য লুকিয়ে যাবে। তাহলে মিডিয়া ছাড়া একটি রাজনৈতিক দল টিকে থাকতে পারবে? সম্ভব না। জামাত ইসলামী অথবা বিরোধী পক্ষে যারা আছেন এখন 11 দল, তাদের কারো হাতেই কোনো সংবাদ মাধ্যম বা টেলিভিশন নেই। তাহলে আগামী 5 বছর এই দলগুলো কিভাবে সরকারের বিরুদ্ধে নিজেদেরকে প্রভাবিত করবে, নিজেদের প্রভাবকে তুলে ধরবে? অথবা জনগণের দাবি দেওয়াকে মিডিয়াগুলো কিভাবে সরকারের কাছে তুলে ধরতে চাইবে? সরকার যেহেতু একটি নির্দিষ্ট রাজনৈতিক দল থেকে হয়েছে, যেহেতু দীর্ঘদিন স্বৈরশাসনের প্রভাবে মিডিয়া প্রভাবিত ছিল, তারা চাইবে বিএনপি সরকারকে স্বৈরশাসনের দিকে ঠেলে দিতে। তারা চাইবে বিএনপি সরকারকে সঠিক তথ্য না জানিয়ে সামাজিক বিপর্যয় সৃষ্টি করতে। এতে করে কি হবে? আবারও একটি জনবিস্ফোরণের সম্ভাবনা তৈরি হবে, আবারও একটি আন্দোলন সংগ্রামের সম্ভাবনা তৈরি হবে। আবার মিডিয়া তাদের প্রয়োজনীয় পছন্দের মানুষদেরকে রাজনৈতিক সুবিধা দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। আপনারা কি মনে করতে পারেন শেখ হাসিনার পতনের ক্ষেত্রে একটি ছাগল ভূমিকা রেখেছিল? এই ছাগল কাদের তৈরি করা? ছাগলের ঘটনাটি কিভাবে সামনে আসলো? মিডিয়ার মাধ্যমে। মিডিয়ার প্রচারণায় মানুষ প্রভাবিত হয়েছে, আন্দোলন সংগ্রাম তৈরি হয়েছে, অথবা দুদকের অভিযান শুরু হয়েছে, পরবর্তীতে এটি একটি রাজনৈতিক ইস্যু হিসেবে সামনে এসেছে।
আরেকটি ঘটনা কি মনে আছে? প্রভাস আমিনের কথা। তিনি শেখ হাসিনাকে প্রশ্ন করেছিলেন, রাজাকারের বাচ্চারা, স্বাধীনতা বিরোধী শক্তিরা, ইত্যাদি ইত্যাদি। তাহলে মিডিয়াই একটি সরকারকে ক্ষমতায় রাখতে চেষ্টা করে, মিডিয়াই একটি সরকারকে ক্ষমতা থেকে ফেলে দেয়। তাহলে মিডিয়ার শক্তি যেখানে এত বেশি, সেখানে জামাত ইসলামীর মতো একটি রাজনৈতিক দল মিডিয়াকে কেন গুরুত্ব দিল না? জামাত ইসলামীর মতো একটি রাজনৈতিক দল কেন মিডিয়া সম্পর্কে এখনো অতটা শক্তিশালী পদক্ষেপ নিতে পারেনি? এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জামাতের যদি রাজনীতিতে সক্রিয়ভাবে সফলতার সাথে টিকে থাকতে হয়, আগামী 5 বছর পরে জামাত ইসলামী যদি রাজনীতিতে সফলতা অর্জন করতে চায়, ক্ষমতায় যেতে চায়, তাহলে জামাতের ব্যবসায়ী অথবা জামাত সম্পর্কিত ব্যক্তিদের মিডিয়া তৈরি করার বিকল্প নেই। জামাতের একসময় একটি টেলিভিশন ছিল, দিগন্ত টেলিভিশন। এটি কিন্তু অনেক ভূমিকা রেখেছিল। সে সময়ে দিগন্ত টেলিভিশন ডানপন্থী অনেকের জন্য মুখপাত্র হিসেবে কাজ করেছে। তাহলে এত বড় একটি মাধ্যমকে জামাত ইসলামী কেন ভুলে গেল? কেন জামাত ইসলামীর এত অর্থনৈতিক সামর্থ্য থাকা সত্ত্বেও তারা এই ধরনের একটি মিডিয়াকে সামনে আনলেন না? এটি প্রশ্নের দাবি রাখে, প্রশ্ন তৈরি করে। জামাতের সফলতার পেছনে মিডিয়া অনেক বড় ভূমিকা রাখতে পারত। জামাত সেক্ষেত্রে এখনো উদাসীনতার পরিচয় দিচ্ছে বলে মনে হয়। সামনের 5 বছর এই মিডিয়া জনগণের জন্য গুরুত্বপূর্ণ, বিরোধী দলের জন্য গুরুত্বপূর্ণ, সরকারের জন্য গুরুত্বপূর্ণ। সরকার যদি গণতান্ত্রিক হতে চান, তাহলে মিডিয়াকে নিয়ন্ত্রণ না করে মিডিয়াকে স্বাধীনতা দেওয়া দরকার, মিডিয়াকে সত্য কথা বলতে সুযোগ তৈরি করে দেওয়া দরকার। তাহলে সরকার গণতান্ত্রিক থাকবে।